হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাক। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজকের এই পর্বে আমরা উপস্থাপনা করতে চলেছি বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি রোমাঞ্চকর ছোট গল্প মাঝি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি সাহিত্যিক ছিলেন। তিনি 1935 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন। এনার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে 1959 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। মাঝি গল্পটি নেওয়া হয়েছে 25টি সেরা ভূতের গল্প সংকলন থেকে। গল্পের সূত্রধার আমি নিশা। গল্পের প্রধান চরিত্রে রয়েছে জয়চাঁদ ও মাঝি। শুরু হচ্ছে আজকের গল্প মাঝি। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ। সে যেন আজই একবার গাঁয়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গাঁয়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দুরু দুরু করছে। তার ওই একটিই মেয়ে, বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গাঁয়ে বড় বিপদের কথা। সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে। তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরও কারণ হলো আজ সকাল থেকেই দুর্যোগ চলছে। যেমন বাতাস তেমনি বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার। দিনুমণ্ডল বলল, পৌঁছতে পারবে না বলে ধরেই নাও। তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো। সকালবেলা নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আমাকে আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে। মেয়েটা আমার পথ চেয়ে আছে। জয়চাঁদ আর দিনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা। বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটেই চলতে চায় না, দুপা গিয়েই থামে। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েছে। ঘাটের দিকে কোনো লোকজন নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকো বা ভটভটির নামগন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে। বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী বেরোবার কথা কল্পনাও করবে না। দিনুমণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার পিস্তুত ভাই থাকে, তার বাড়িতে আজ রাতটা কাটাই গিয়ে। জয়চাঁদ রাজি হলো না। তুমি যাও দিনু দাদা, আমি দেখি যদি এখানে কিছু পাওয়া যায়। পাগল নাকি? আজ নৌকা ছাড়ার উপায় আছে? 3 হাত যেতে না যেতেই তো নৌকা উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়ি গিয়ে জিরো গিয়ে। আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমি যাচ্ছি খানে। দিনুমণ্ডল ফিরে গেল। জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে। ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ। ঘাটে কোনো মাথা গোঁজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো। মেয়ের কথা ভেবে কাঁদলেও খানিক। কে জানে কেমন আছে মেয়েটা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ। সময়ের হিসেব তার মাথা থেকে উড়েই গেছে। বসে আছে তো বসেই আছে। ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসে ধাক্কায় পড়েও গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনেই ঘুটঘুটি অন্ধকারের মধ্যে নদী। নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে। সত্যি এই নদীতে কৃষি নৌকা বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ এই নদীর ওপাশে পৌঁছলে আরও 5-7 মাইল পর
তার গান। এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়ের অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল। জয়চাঁদ বড় দুঃখ পেল। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। খেপেছেন নাকি? কোনো রকমের প্রাণে বেঁচেছেন। এখন নৌকা বাইতে গেলে মারা যাবেন নির্ঘাত। আমার মেয়ে যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভবও নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, বাঁচা মরা তো আছে, আসে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা শুধু চেষ্টা। লোকটার গলার স্বরে কী ছিল খেয়ে যান। জয়চাঁদ উঠে পড়ল। লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গুলুয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ। উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তে জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠলো, আবার নামলো, ওঠা আর নামা। মাছ দরিয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো। কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকা দুটো ধার চেপে ধরে অবাক চোখে চেয়ে দেখল, জীর্ণ মানুষটা যেন শালখুঁটির মতো দাঁড়িয়ে। হাতের বইটা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁদিক থেকে। জয়চাঁদ সেই কড়াল ঢেউয়ে চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল। ঠিক সেই সময় কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ, ভয় পেও না,
অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা ঘাটে এসে লাগলো। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল, এই ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য! এ তো আনন্দপুরের ঘাট। এই ঘাট তো আমার গায়ে লাগোয়া। এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকায় আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টা সময় লাগে। ঝড়ের দোলাতে আসা গেছে বাবু। জয়চাঁদ মাথা নেড়ে বলল, ওর ঝড় তো উল্টো দিকে। যাই হোক, পৌঁছে তো গেছো। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি আপনি কে? আমি আমি তো মাঝি, যে তোমার দয়ে প্রাণ ফিরে পেয়েছে। জয়চাঁদের চোখে জল এলো। মাথা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তো এমন ক্ষমতা আমার নেই। আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, কি করো কি জয়চাঁদ, করো কি? বাড়ি যাও জয়চাঁদ, মেয়ের কাছে যাও জয়চাঁদ, সে ভালোবাসে, তার অসুখ সেরে গেছে। জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে? বুড়ো মাঝি একটু হাসল। তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে যে কোথায় চলে গেল কে জানে। শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত গল্প মাঝি। আজকের গল্প পাঠে ছিল অর্ঘ্য, মাঝি ও জয়চাঁদের চরিত্রে ছিল শুভ, দিনু মণ্ডলের চরিত্রে ছিল শুভজিৎ। এছাড়াও পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে ছিল অর্ঘ্য। আবারও এরকম একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম গল্প ফ্যাক্টরি। ততক্ষণ স্টে টিউনড।